উত্তরের আশা না করেই আবির ভাইয়া হন্তদন্ত হয়ে চলে গেল। আমি হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির ভাইয়ার জন্য আনা চাটা নিজেই খেতে শুরু করলাম। আর অবাক হয়ে ভাবতে লাগলাম যে আবির ভাইয়া এমন হঠাৎ করে চলে গেল কেন। আজ কলেজ থেকে এসে আমি আর হিমা সুযোগ খুঁজছি যে কখন অভিক ভাইয়া বাড়ি থেকে বের হবে, কিন্তু অভিক ভাইয়া যেন আজ বেরই হচ্ছে না। আমি আর হিমা ওর রুমের জানালার পাশে বসে আছি। এমন সময় আবির ভাইয়া এসে হিমাকে ডাকতে লাগলো। আমাকে দেখেই আবির ভাইয়া রুমের থেকে চলে গেল। আমার কেমন যেন মনে হচ্ছে যে আবির ভাইয়া আমাকে এড়িয়ে চলছে, কিন্তু কেন তা বুঝতে পারছি না। কালকে অভিক ভাইয়ের জন্য লেখা চিঠিটা দেখে ফেলেনি তো? ভাবতে আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসলো। আবির ভাইকে কি জিজ্ঞেস করে দেখবো, কিন্তু হিমার কথা বললে আবার হিমার কপালে শনি নেমে আসবে। আর যদি এটা ভাবে যে আমি অভিক ভাইয়াকে চিঠি লিব, তখন এসব ভাবছিলাম। তখন হিমা রুমে এসেই আমাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলল, আরে অভিক ভাই বের হয়ে গেছে, চল তাড়াতাড়ি। আমি হিমার সাথে বিনা বাক্যে বের হয়ে গেলাম। আবির ভাইয়া বারান্দায় বসে চাচির সাথে কথা বলছিল। আমাকে আর হিমাকে যেতে দেখে হিমাকে উদ্দেশ্য করে বলল, কিরে হিমু, এখন আবার কোথায় যাচ্ছিস? হিয়া নাকি একটু বড় চাচির ওখানে যাবে, তাই। ইয়া যাবে, ভালো কথা। তোকে সাথে যেতে হবে কেন? মা না কি যেন করতে বললো তোকে, যা কাজ কর। আমি জানি হিমার কোনো কাজ নেই, কিন্তু আমার সাথে যেতে দিবে না, এজন্য এমন করছে। আমার মনটা খারাপ হয়ে গেল। হিমাও রাগ করে রুমে চলে গেল। চাচি আমাদের মনের অবস্থা বুঝতে পেরে আবির ভাইয়াকে ধমক দিয়ে বলল, তুই কাল থেকে হিমার পেছনে কেন পড়ে আছিস বলতো? দুদিন পর চলে যাবি, একটু ভালোভাবে থাকলেই তো পারিস। তোমার আলতি পেয়ে আজ পড়াশোনার এই অবস্থা। পরীক্ষায় ফেল করলে তখন বুঝবে আমি কেন ওর পেছনে পড়ি। কথাগুলো বলেই আবির ভাইয়া বাড়ি থেকে বের হয়ে গেল। আমি হিমার চিঠিটা নিয়ে পড়লাম বিপাকে। আবির ভাইয়া বের হয়ে যেতেই হিমা আবার চুপি চুপি বের হয়ে আসলো। তারপর আমরা দুজনে গিয়ে অভিক ভাইয়ার রুমে চিঠিটা রেখে আসতে সফল হলাম। রাতে আমি হিমার কাছে যাব বলে আবির ভাইয়ার জন্য লেখা চিঠিটা নিয়ে চাচিদের ওখানে গেলাম। এই সময়টা আবির ভাই সাধারণত রুমে থাকে না, তাই ভাবলাম যে রুমে চিঠিটা রেখে চলে আসব, যেন কেউ বুঝতে না পারে। তাহলে আবির ভাই আমাকে ভুল বুঝলেও চিঠিটা দেখে বুঝে যাবে যে আবির ভাইয়ার জন্য চিঠিটা লেখা, অভিক ভাইয়ের জন্য চিঠি লেখাটা আমার নয়। আবির ভাইয়ার রুমের সামনে যেতেই আমি থমকে গেলাম। আবির ভাইয়া হেসে হেসে কারোর সাথে কথা বলছে, কিন্তু অন্য কারো কণ্ঠ না শুনতে পেয়ে বুঝে গেলাম যে আবির ভাইয়া ফোনে কথা বলছে। আমি আরেকটু কাছে গিয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম। আরে পাগলি, ভ্যালেন্টাইন্স ডে এখনো আসেনি তো, এখনই বলতে হবে? ওকে বলছি বাবা, আই লাভ ইউ। হয়েছে এবার? দেখ নিশি, আমি বলে দিয়েছি তো, এবার ফোন রাখ। আমি বাড়িতে এসেছি, কেউ শুনলে উল্টাপাল্টা ভাববে। বলেই হাসতে লাগলো। আবির ভাইয়া কাউকে আই লাভ ইউ বলেছে শুনে আমার পা দুটো পাথরের মতো স্থির হয়ে গেল। চোখ থেকে পানি পড়েই চলেছে। চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে, কিন্তু পারছি না। হঠাৎ চাচা আমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কে ওখানে? হিয়া, ভিতরে যা। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? হিমা ভিতরেই আছে, দেখ। না, আমি আর ভেতরে যাব না, আসি। ততক্ষণে আবির ভাইয়া আর হিমা রুম থেকে বাইরে চলে এসেছে। আবির ভাইয়ার চোখে চোখ পড়তেই আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। অন্ধকারে থাকায় হয়তো কেউ বুঝতে পারেনি যে আমি কান্না করছি। না বোঝাই ভালো। আজ রাতে আমার ঘুম হবে না, তা আমি ভালো করেই জানি। এটাই কি হওয়ার ছিল? আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। আচ্ছা, আমারও তো কোনো ভুল হতে পারে। হতে পারে আবির ভাইয়া কাউকে ভালোবাসে না, কিন্তু আমি নিজের কানকে কি করে অবিশ্বাস করি? আসলে কি প্রেমে পড়লে মানুষের বুদ্ধি লোপ পায় নাকি বৃদ্ধি পায়? আমার ক্ষেত্রে কোনটা হচ্ছে? আমি আর কিছু ভাবতে পারছি না। বুক ফেটে কান্না করতে মন চাচ্ছে, কিন্তু মা পাশে থাকায় কান্নাও করতে পারছি না। এত রাতে কান্না করলে মা কি ভাববে? রাতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠতেই আম্মু বকা দিয়ে বলতে লাগলো, জমিদারের বেটির ঘুম কি আজ ভাঙবে? হিমা কখন থেকে উঠে পড়তে বসে গেছে, আর একে দেখো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। একে দেখলে কে বলবে যে কিছুদিন পরের ইন্টার পরীক্ষা? আমার হয়েছে যত জ্বালা। এত বড় মেয়ে, না তো কোনো কাজ পারে আর না তো পড়াশোনা। আমি বিছানা থেকে নেমে মায়ের কথায় কান্না দিয়ে বাথরুমে চলে এলাম। এটা মায়ের রোজকার লেকচার, শুনে শুনে এখন মুখস্থ হয়ে গেছে। আমি বাথরুমে থেকেও মায়ের ক্ষীণ গলা শুনতে পেলাম। একে বিয়ে দিয়ে দাও তো, লাভ নেই। শ্বশুরবাড়ির লোকজন বলবে যে মা কি শিখিয়েছে।
তোর বাপকে বলিস কয়েকটা কাজের লোক ঠিক করে রাখতে। বিয়ের সময় তাদেরকেও তোর সাথে পাঠিয়ে দেবে। আর না হলে এখন থেকে পড়াশোনা বাদ দিয়ে কাজ কাম কিছু শিখে নে, কাজে লাগবে। কথাগুলো বলতে বলতে আমার বিছানা ঠিক করতে লাগলো। আমিও সহজে বের হচ্ছি না। বের হলেই লেকচার আবার শুরু হয়ে যাবে। মা রুম থেকে বের হয়ে যেতেই আমি বাইরে আসলাম। ফ্রেশ হয়ে মাকে দেখানোর জন্য হলেও একটু পড়তে বসলাম, না হলে আবার শুরু করে দিবে। কলেজে যাওয়ার সময় আবির ভাইয়াকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। হিমার থেকে জানতে পারলাম যে আবির ভাইয়া নাকি আজকে সকালেই চলে গেছে। শুনে আমার বুকের ভেতরটায় কেমন হু হু করে উঠল। আবির ভাইয়া আজকেই কেন চলে গেল? তার মানে সে আমার ভালোবাসার মানুষটির সাথে আজকের দিনটা কাটাতে চায়। আমি আর কিছু ভাবতে পারছি না আবির ভাইয়াকে নিয়ে। তাকে নিয়ে যতই ভাবছি আমার মনের ভেতরটা ততই অস্থির হয়ে উঠছে। অভিক ভাইয়াও নাকি আজকেই চলে যাবে, এটাও হিমার থেকেই জানতে পারলাম। অভিক ভাইয়ার কারেন্ট অ্যাফেয়ারেন্স হচ্ছে হিমা, সব খবর ওর কাছে থাকে। পুরো রাস্তা হিমা বক বক করে যাচ্ছে, অথচ আমি চুপ করে আছি দেখে হিমা জিজ্ঞেস করলো, কিরে, তুই আজ এমন চুপ করে আছিস কেন? অসুস্থ নাকি? না তো, আমি অসুস্থ থাকলে কলেজে যেতাম নাকি? তুই চিনিস না আমাকে। আসলে আমি তো অভিক ভাইয়াকে দেওয়া চিঠিটা নিয়ে চিন্তিত আছি। না জানি অভিক ভাইয়া কি ভাববে, আদৌ তোকে চিনতে পারবে কিনা। আচ্ছা, তোকে না চিনতে পারলে তো ক্ষতি নেই, কিন্তু যদি তোকে চিনে ফেলে আর চাচা বা আবির ভাইয়াকে ব্যাপারটা বলে দেয়, তোর এসব নিয়ে চিন্তা হচ্ছে না? তুই আমাকে সাহস দিবি কি আরো ভয় পাই দিচ্ছিস? আমি তো এসব ভেবেই দেখিনি। আবির ভাইকে এই ব্যাপারে বললে তো আমাকে কুরবানি করে ফেলবে। তুই আমাকে ওই ব্যাপারটা আগে বলবি না? ওর ভয়ের তো মুখ দেখে আমি হাসি চাপিয়ে রাখতে পারছিলাম না। এখন হেসে ফেললে হিমা রেগে আগুন হয়ে যাবে, তাই আমি অনেক কষ্টে হাসিটা চেপে রেখে ওকে সাহস দিয়ে বললাম, আরে অভিক ভাই চিনে ফেললেও সমস্যা নেই, তুই তো নিজের নাম লিখে দিসনি। অভিক ভাইয়াকে যে কেউ চিঠি দিতে পারে, তা কি আমরা জানি নাকি? কিন্তু চাচি যদি বলে দেয় যে কাল ওনাদের বাড়িতে শুধু আমরাই গিয়েছিলাম, তখন আমার তো ভয় এখনই কলেজে শুকিয়ে যাচ্ছে। আমি ব্যাগ থেকে পানির বোতল বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা চিন্তা করিস না, ধরা পড়লেও বলে দেব যে কেউ একজন আমাদের কাছে চিঠিটা দিয়ে দিয়েছিল অভিক ভাইয়া পর্যন্ত পৌঁছে দিতে। আমরা দিয়েছি, আর কিছু জানি না। কে চিঠি দিয়েছে তা বলা যাবে না। তারপর হিমাকে কিছুটা শান্ত করে নিয়ে আমরা কলেজ অবধি পৌঁছলাম। আজ সারাদিন আমার কানে শুধু আবির ভাইয়ার বলা কাল রাতের কথাগুলোই বাজতে লাগলো। যাই করি না কেন ঘুরে ফিরে শুধু ওই কথাগুলোই মনে হতে লাগলো। হিমা নিজে অভিক ভাইকে নিয়ে চিন্তিত ছিল, তাই আমার দিকে আর নজর না দেওয়ায় আমিও বেঁচে গেলাম ওর জেরা থেকে। হিমা এখন মনে প্রাণে চাইছে যে আমরা কলেজ থেকে ফেরার আগেই যেন অভিক ভাইয়া চলে যায়। হিমার দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করেছিল। আমরা পৌঁছে দেখলাম যে অভিক ভাইয়ার মা মানে আমাদের বড় চাচি আমার মায়ের সাথে গল্প করছে, আর ওনার থেকে জানতে পারলাম যে অভিক ভাইয়া চলে গেছে। বেচারি হিমা একদিক দিয়ে খুশি হলো যে অভিক ভাইয়ার চিঠি সম্পর্কে কাউকে কিছু বলেনি, কিন্তু অভিক ভাইয়াকে আবার অনেক দিন দেখতে পাবে না বলে দুঃখও পাচ্ছিল। ইন্টার্নি শেষ না করে নাকি অভিক ভাইয়া আর বাড়ি আসবে না সহজে, এটাও হিমার মুখেই শুনেছি। ও যে এত খবর কিভাবে পায় আমি তাই বুঝি না। পুরো একটা সিসিটিভি ফুটেজ। আমার তো এখন সন্দেহ হচ্ছে এটা ভেবে যে অভিক ভাইয়া চিঠিটা আদৌ দেখেছে। তো হিমা তো বলল যে চিঠিটা ও অভিক ভাইয়ার বইয়ের মধ্যে রেখেছিল, তাও আবার যে বইটা সামনে ছিল। অভিক ভাইয়া তো বই না পড়ে থাকার মানুষ না, তাহলে কি চিঠিটা দেখেও পড়েনি, নাকি পড়েও হিমাকে চিনতে পারেনি? না চিনতে পারলেই ভালো। এসব ভাবতে ভাবতে রুমের দিকে পা বাড়ালাম। আমি রুমে ঢুকতেই একটা নতুন ডায়েরি দেখতে পেলাম। আমি ব্যাগটা নামিয়ে ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে দেখতে বাইরে এসে মাকে জিজ্ঞেস করতেই মা বলল, অভিক ডায়েরিটা দিয়েছে তোকে আর হিমাকে নাকি পরীক্ষার জন্য গিফট করেছে। তোদের পরীক্ষার আগে হয়তো আর আসবে না, তাই দিয়ে গেল। আমি ডায়েরি উল্টোতে গিয়ে শেষের দিকে কিছু একটা লেখা দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে লেখাগুলো পড়া শুরু করলাম। আমি অভিক। হিয়া, আমি জানি চিঠিটা তুমি লিখেছো। তোমার হাতের লেখা আমি খুব ভালো করে চিনি। দেখো, আমি কথাগুলো তোমাকে সরাসরি বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো জানোই আমি একটু লাজুক প্রকৃতির। কারো সামনে গেলে ভালো করে কথা বলতে পারি না। আর যে কথাগুলো আমি গুছিয়ে লিখতে পারবো সেগুলো সামনে গেলে গুছিয়ে বলতে পারবো না। তাই তোমার থিওরি আমি তোমার উপরই অ্যাপ্লাই করলাম। আমিও আমার মনের কথাগুলো লিখলাম। আমি তোমার থেকে অনেক সিনিয়র,
তাই জীবন সম্পর্কে তোমার থেকে আমার ধারণা কিছু বছরের হলেও বেশি। তোমার ওই লাইফটা আমি অনেক বছর আগেই পার করে এসেছি, তাই তোমার মনের অবস্থাটা আমি ভালো করে বুঝতে পারছি। তোমার আবেগের বয়সটা এখনো চাইনি। আবেগ দিয়ে জীবন চলে না হিয়া, বাস্তবতাকে বুঝতে শিখো। আগে এটা বোঝার চেষ্টা করো যে তুমি সত্যিই আমাকে ভালোবাসো নাকি এটা শুধু ভালো লাগে। লাভ আর অ্যাট্রাকশনের মধ্যে অনেক তফাৎ। তোমাকে ফিরিয়ে দেওয়ার মতো ইচ্ছা বা সাহস কোনোটাই আমার নেই। কেন জানি না তোমাকে আমার ভালো লাগে, তবে সেটা আদৌ ভালোবাসা কিনা আমি আজও বুঝতে পারিনি। তাই বাকিটা সিদ্ধান্ত তোমাকেই দিতে হবে। আমি তোমার ভালোবাসা নাকি শুধু ভালো লাগা, আমি কখনো এসব প্রেম ভালোবাসা নিয়ে ভাবার সময় পাইনি। সব সময় পড়াশোনা নিয়ে থেকেছি, কিন্তু আজ হোক বা কাল হোক বিয়ে তো করতেই হবে। তাই তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, তবে তোমার মন পরিবর্তন হলেও হতে পারে। তোমার জীবনের সবে শুরু, সামনে পরীক্ষা, পড়াশোনার মন দাও। এখন এসব নিয়ে ভাবলে চলবে না। আমি তোমাকে সময় দিচ্ছি ভাবার জন্য। তোমার যদি মনে হয় যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো, তবে আমি তোমাকে ফিরিয়ে দেব না, অপেক্ষা করব তোমার জন্য। কিন্তু এর মধ্যে যদি তোমার মনে হয় যে আমাকে তোমার শুধু ভালো লাগা, ভালোবাসো না, তবে আমি তোমাকে দোষারোপ করব না, কারণ আমি জানি যে এই বয়সটা আবেগী। আর আমার বাহ্যিকতা দেখে আমাকে বিচার করো না, আমার আচার আচরণের স্বভাব চরিত্র এগুলো বিচার করো, তারপর তুমি সিদ্ধান্ত নেবে। আর হ্যাঁ, তোমার পরীক্ষার মধ্যে এ নিয়ে কোনো টেনশন করব না। এখন তোমার পড়ার সময়, পরীক্ষা শেষ করে ঠান্ডা মাথায় ভেবে তারপর আমাকে জানিও। উপদেশগুলো গ্রহণ করলে খুশি হব। আর আমার লেখাগুলো পড়ে একদম মন খারাপ করবে না। নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। তোমার প্রিয় অপু। লেখাগুলো পড়তেই আমার মাথার মধ্যে ঝিমঝিম করতে শুরু করে দিয়েছে। আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। প্রথমে আবির ভাইয়া আমাকে ভুল বুঝলো, আর এখন অভিক ভাইয়াও। কিন্তু এই লেখাগুলো দেখলে হিমাও যে আমাকে ভুল বুঝবে। যাই হোক না কেন, হিমাকে এই ব্যাপারে কিছুই বলা যাবে না, তাহলে ও আমাকে খুন করে ফেলবে। অভিক ভাইয়া কি করে ভাবতে পারলো